আসলে কি জানেন, ওই যে একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি এখন সেই পথটাই অবলম্বন করি, বুঝলেন তো? সেই মতামতটাকে মেনে নিয়েই সংসার জীবনে চলি। ভালো কি মন্দ, ঠিক কি ভুল, খারাপ কি ভালো, আমি এসব কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। আমি শুধু ওইটাতে বিশ্বাস করে ওইভাবেই পথ চলি। তাতে আমার কোনো ক্ষতি হয়নি কিন্তু। মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকের ব্লগটাও শুরু করছি। তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে বেলা 11টা। হ্যাঁ, 11টা বাজতে যায় আর কি, আর 1-2 মিনিট বাকি আছে। তো যাই হোক, আজকে তো ডাক্তার সাহেব সকালবেলায় ভাত খেয়ে যায়নি, বুঝলেন তো? সকালবেলায় উঠে বলে কি, দূর রোজ রোজ ওই ভাত খেয়ে চলে যাওয়া ভাল লাগে না, আর ভাত খেয়ে চলে গেলে আর ঘরের প্রতি টান থাকে না, কাজেই মেতে যাই। আর সেই রাত্রি 10টার সময় বাড়ি ফিরি, মাঝখানে একটুখানি আসতে পারি না বাড়িতে, তোমাদের দেখতে পাই না, আমি যাব না। আর তারপরে আমার অ্যাসিডও হয়ে যাচ্ছে, আমার অভ্যাস নেই, আমি যে অভ্যাসে খাই আমি ওই অভ্যাসেই খাবো বলে সে কিছুতেই তো খেলো না। আমি তো সকালবেলায় উঠে যেমন চান টান করে গোপালকে শয়ন থেকে তুলে জল খাবার দিলাম, দিয়ে দৌড়ে এসে, তার আগে রান্নাঘরটা পরিষ্কার করে গেছিলাম, দিয়ে দৌড়ে এসে ভাতটা বসিয়েছিলাম, ডালটা ভিজিয়েছিলাম, সবই করেছিলাম যে তাড়াতাড়ি করে ভাত দিয়ে দেবো। বলে না না, তাড়াহুড়ো করতে হবে না, তুমি তোমার করো, আমি ঠিক টাইমে এসে খেয়ে যাব বলে সে কালকে যে ঘুগনি করেছিলাম সেই মুড়ি ঘুগনি তারপরে কি বলে মিষ্টি সব খেয়ে গেল। বলছে আমি আমার ঠিক টাইমে এসে খেয়ে যাব। তো ঠিক আছে, ওর ঠিক টাইম যখন হবে তাহলে ও খাবে, আমার আর বলার কি আছে বলুন? সেই জন্য তাড়া নেই, এই ধীরে সুস্থে বসে গড়িয়ে রান্না করছি। আর যিশু তো সকালবেলায় বেরিয়ে চলে গেছে, না খেয়েই চলে গেছে, এখনো পর্যন্ত তো ফেরেনি, কখন আসবে কি জানি। আর আমি হচ্ছে কালকে তো রুটি করা ছিল না, ওই জন্য সকালবেলায় উঠে রুটি করলাম। জানেন, রুটি ভালো, অন্য কিছু খেতে ইচ্ছে করে না, আর খেয়েও না আমার পোষায় না। সকালে জলখাবারে ওই একটুখানি রুটি খেলাম, চা খেলাম, ওই ভালো। তা সেই দুধটা যে কালকে রেখেছিলাম, সে দুধটা না ফ্রিজে তুলতে ভুলে গেছি। ঘুগনি খেয়েছে বলে আর কেউ দুধ খায়নি, দুধটা তুলতেও ভুলে গেছি, আর আরেকবার যে ফুটিয়ে রাখি সেও ভুলে গেছি। হ্যাঁ, আসলে কি বলুন তো, একটুখানি মানসিক টেনশানে আছি। মানে তিনজনেই আছি, আমরা তিনজনেই একটু মানসিক টেনশানে আছি আর কি, একটু ঝামেলায় রয়েছি, যার ফলে মাথা ঠিক ছিল না। দিয়ে দুধটা তুলতে ভুলে গেছি, ফুটাতেও ভুলে গেছি। সকালবেলায় উঠে দেখি এমা দুধটা পচে পুরো একদম নষ্ট হয়ে গেছে। সেই জন্য লিকার চাই খেয়ে থাকতে হচ্ছে। এখন দুধ তো 12টার আগে আসবে না যে একটু দুধ চা খাবো। ডাক্তার সাহেবকে বলতে বকছে, বলে হায় হায় তুমি তাহলে মানে দুধটা একটু চা খেতে পেলে না। আমি বলি না, কী করবো আর, মাথার ঠিক নেই, অত টেনশান আমি নিতে পারি না, জানেন তো। আর এদের বাপ বেটার যত কিছু মানে ঝামেলা বলুন, যা কিছু বলুন, আমাকে এসে ওদের বলতেই হবে, আমাকে না বললে ওদের তৃপ্তি হয় না, বুঝলেন তো, শান্তি হয় না ওদের। আর আমি না এত টেনশন নিতে পারি না। আমি মানে কি বলুন তো, মানে কিছু করতে তো পারবো না, ওই ঘরে চুপ করে বসে থাকবো, শুনবো, আর মানে টেনশন হতে থাকে। আর আমি নিজে হাই প্রেশারের রুগী, তো ওই জন্য না টেনশন হলে না আমার মাথার মানে বেশি টেনশন নিতে পারি না, আমার এইগুলোতেই যন্ত্রণা করতে থাকে, জানেন তো। আর চোখ দুটো কীরকম ভারী হয়ে ঝিম মেরে আসে, খুব শরীর খারাপ করতে থাকে। আমি মানে সকাল থেকেই ওই জন্য কাজকর্ম করছি, সবই করছি, হাসছি খেলছি, সবই করছি, কিন্তু টেনশন কাটছে না, ভীষণ মানে টেনশানে রয়েছি। আসলে কি বলুন তো, সংসার তো ঝক্কি ঝামেলা তো আছেই সংসারে, সব দিন কি আর সমান যায় বলুন? সব দিন যদি সমান যায় তাহলে তার সংসার সংসার হয় না, তাই না? এসব তো থাকবেই। আজকে 27-28 বছর ধরে তো সহ্য করছি, এগুলো মেনে নিয়ে মানিয়ে নিয়ে সংসারকে গুছিয়ে তো চলছি। টেনশান আসে, টেনশান চলেও যায়, সমস্যার সমাধানও হয়ে যায়, সবই হবে। এই যেমন আপনারা, আমার সব ভিডিও কি আপনাদের ভালো লাগে বলুন? কোনো ভিডিওতে আপনারা অনেক বেশি ভিউ দেন, কোনো ভিডিও আপনারা দেখেনই না, ভিউই আসে না, সেই একই ব্যাপার আর কি। তো চলুন তাহলে, আস্তে আস্তে রান্না বান্না করছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। রান্না করতে করতে, কাজ করতে করতে গল্প করব, চলুন। এই দেখুন, এখন হচ্ছে বিউলির ডালটা তুলবো, বুঝলেন তো। তো ডাল তো সেদ্ধ করে নিয়েছি, সকালবেলায় উঠে বলে বিউলির ডাল খাবো, সেই জন্যে সকালবেলায় গরম জলে ভিজিয়ে রেখে দিয়ে চান করতে চলে গেছিলাম। এই যে দাঁড়ান দেখাচ্ছি, এই যে ডাল সেদ্ধ করে নিয়েছি, আর এই যেখানে ফোড়নের জন্য দেখুন, এই যে মৌরি, শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়ে নিয়েছি,
আর একটু হিং হলে ভালো হতো, হিংটা আমার নেই, শেষ হয়ে গেছে। তো ঠিক আছে, এই দিয়েই হবে। আর এই যে এখানে তেলটা গরম করতে দিয়েছি, তেল গরম হয়েও গেছে। চলুন ফোড়নটা দিয়ে দিই। অনেকে আবার এর মধ্যে আদা টাদা দেয় জানেন তো, কিন্তু আমার বাড়িতে হঠাৎ করে আদার চলটা বন্ধ হয়ে গেছে। আদা ফ্রিজের মধ্যে এক গাদা পড়েই রয়েছে, আমি সেই চা দিয়ে দিয়ে খাচ্ছি। আদা নাকি তাদের অসহ্য লাগে, তারা খাবে না। আদা দিলে নাকি তেতো লাগে। আমার ছেলেও তাই, আর ডাক্তার সাহেবও তাই, না আদা খাবো না। তো ভালো, খেতে হবে না। আর আমিও ডালের মধ্যে ওসব দিই না। তো চলুন ডালটা ঢেলে দিই। হ্যাঁ, ডালটা ডাক্তার সাহেবের খুব প্রিয় ডাল, খুব প্রিয় ডাল। কালকেই বলছে মুসুর ডাল করি তো, মুসুর ডাল আবার আমার ছেলের খুব প্রিয়। তা বলছে রোজ ওই মুসুর ডাল ভাল লাগে না, একটুখানি অন্য ডাল করো না। তারপরে দেখলাম যে বিউলির ডালটা অল্প একটু ছিল, তা আমি সেই জন্য এটা করে দিলাম আর কি। ব্যাস হয়ে গেল, এটা ফুটতে থাকুক, তারপর নামিয়ে দেবো। চলুন একটুখানি আমার বাগানে গাছগুলোর কি অবস্থা দেখে আসি। যিশু তো এইমাত্র ফিরলো, ফিরে ওই বাথরুমের নালি জ্যাম হয়ে গেছে, তাই দেখতে যাচ্ছি। চলুন আমি এদিকে একটু দেখি আমার গাছগুলোর কি অবস্থা। ছন্দা দেখি বলছিল বলে কুড়িগুলো সব গরম পড়লে ঝরে পড়ে যাবে, শুনে আমার মন খারাপ হয়ে গেছে। তাহলে এত কষ্ট করে গাছগুলো এদিকে বয়ে নিয়ে আসা হলো কেন বলুন দেখি। দেখি, ওই দেখুন লেবু গাছটা কত ফুল ফুটেছে দেখছেন, এই দেখুন। ভালোই আছে গাছগুলো, তো সব সঠিক আছে। এই দেখুন আমার সব গাছগুলো, এই যে সবই তো সুস্থ আছে। জল দিতে হবে। আজকাল আর গাছের কোনো দায়িত্বই আমার হাতে নেই, বুঝলেন তো, সবই ডাক্তার সাহেব নিয়ে নিয়েছে। তো কুঁড়িগুলো সুন্দর হয়ে রয়েছে, এখনও ফোটেনি। এই যে দেখুন শিউলি গাছটাতেও কুঁড়ি এসছে, কুঁড়ি তো সবই এসছে, ফুটছে না কিছু। এই দেখুন এত যত্ন করা হলো, তারপরেও যদি এখন গাছ মরে যায় আর কিছু করার নেই, বুঝলেন তো, আর কিছু সত্যিই করার নেই। কুঁড়িটা তো ফুটেই যাবে, এই দেখুন, এই দেখুন ফুটেই যাবে এটা, তাই না? এই যে দেখুন, মনে তো হচ্ছে এটা ফুটে যাবে। ভালো লাগছে গাছগুলো দেখে, একটু সুস্থ লাগছে। দেখা যাক, ডাক্তার সাহেবকে বললে তো তুড়ি মেরে উড়িয়ে দেবে, বলে হ্যাঁ ও সব জানে, তুমি চুপ করো তো। দেখা যাক, ভালো লাগছে। প্রতিদিন এসে একবার ওদেরকে আমি দেখে যাই কাজের শেষে, জানেন তো। এই যে দেখুন, এই যে দেখুন ডাক্তার সাহেবের জন্য খাবার সাজিয়ে রাখলাম। এই যে বিউলির ডাল আর এই যে কচুর তরকারি। এবারে আসুক খেতে, তখন ডিম ভাজা যদি খায় তাই করে দেবো, নইলে যদি বলে গয়না বড়ি খাবে বা পাঁপড় ভাজা দিয়ে খাবে, যা দিয়ে খাবে তখন করে দেবো। এখন তো করে রেখে লাভ নেই, নষ্ট হয়ে যাবে। আর যিশুরও খাওয়া হয়ে গেছে, আর আমিও খেয়ে নিয়েছি। আমি আজকে আর মাছ টাছ কিছু খাইনি, কেন জানি না, ইচ্ছে করলো না। আমি ওই বিউলির ডাল আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। তো চলুন এটা সাজানো থাক। ওই যে বললাম 2 দিন ধরে বেঁধে খাইয়ে দিয়েছিলাম, ঠিক টাইমে ভাতটা কপালে জুটছিল, বুঝলেন তো। আজকে যে খাবো না করে মুড়ি আর ঘুগনি খেয়ে চলে গেল। এখন দেখুন না বাজে কটা, এখন 2:45, এখনও পাত্তা নেই আসার। বললো তুমি রান্না করো, আমি তাড়াতাড়ি চলে আসব। এবার দেখুন কখন আসে। একটা গল্প বলি শুনুন। আপনাদের সঙ্গে তো আমার জীবনের সব কিছুই শেয়ার করছি। তো ডাক্তার সাহেব এখনও খেতে আসেননি, অপেক্ষা করছি। তো আপনাদের সঙ্গে একটা গল্প করি। আপনারা কিন্তু এটা শুনে আপনাদের কমেন্টগুলো জানাবেন। আমি তো আপনাদের সঙ্গে গল্প করতে, আলোচনা করতে, হাসি মজা করতে বসেছি, সেজন্যই বলছি। জাস্ট গল্প করছি আর কি, অন্য কিছু না, সেজন্যই বলছি। তো যাই হোক, আমার শ্বশুরবাড়িতে একজন গুরু মা আছে, বুঝলেন তো। তিনি হচ্ছেন আরামবাগে থাকেন। আরামবাগে বিশাল কালী মন্দির আছে, সিদ্ধেশ্বরী কালী মা, সিদ্ধেশ্বরী কালী বাড়ি আর কি। আপনারা হয়তো জানেন, আরামবাগে তার বাড়ি। তো মায়ের আমার ভর ওঠে, বুঝলেন তো। তো এদের বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে সেই মাকে খুব মানে, আমার শ্বশুর তাকে খুঁজে নাকি জোগাড় করেছিলেন। তো যা কিছু প্রবলেম হবে, বিপদ আপদ, যা কিছু সমস্যা হবে, এরা সেই মায়ের কাছে ছোটে, বুঝলেন তো। ভীষণ বিশ্বাস করে মাকে, ভীষণ মানে। আমার বিয়ের পরে তখন আমি নতুন বউ, মা আমাকে দেখবে বলে একদিন আমাদের বাড়িতে এসেছিলেন শিষ্য সাবুদ নিয়ে, ওনার ছেলেকে নিয়ে
আমাদের বাড়িতে এসছিলেন জানেন এই পাশে। তখন আমাকে দিয়ে লাল পাড় সাদা শাড়ি আলতা সিঁদুর সব মাকে দেওয়ানো হয়েছিল, গড় হয়ে প্রণাম করেছিলাম। তো মা আমার দিকে অনেকক্ষণ না অদ্ভুত একটা চোখে তাকিয়েছিলেন জানেন, সে দৃষ্টি দেখে আমার খুব ভয় করেছিল। তখন আমি নতুন তো, এত তো পাকাপোক্ত হয়নি, সদ্য সদ্য কলেজ পাশ করে বিয়ে হয়েছে। তো মা সে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখেছিলেন জানেন তো, দেখে আমাকে খুব আশীর্বাদ করেছিলেন, বলেছিলেন কি আমার গাল ঠাল টিপে চুমা খেয়ে আদর করে বলেছিলেন, বলে লক্ষ্মী বউ হয়েছে, এ বউ খুব ভালো হয়েছে তোমাদের, আমি বলে দিয়ে গেলাম। তো সেই একবার দেখা। আর একবার আমাদের নার্সিংহোমে এসছিলেন, নার্সিংহোমের তখন ওই 4তলা না 5তলাটা তৈরি হচ্ছে, মা এসেছিলেন, এসে পুজো টুজো করে দিয়েছিলেন। বললাম না এরা ভীষণ মানে। তো সেই মায়ের আবার জানেন ভর হয়, প্রত্যেক শনি মঙ্গলবারে ভর হয়, বয়স্ক মা, একদমই বয়স্ক। তো আমি একবার ডাক্তার সাহেবের সঙ্গে না গেছিলাম। আমি এখন কি হয়েছে বলুন তো, আমার মা একটু আধুনিকায় ছিলেন। আমার মা হচ্ছে মানে সেই যুগের ইতিহাসে এমএ, বুঝলেন তো, ইতিহাসে এমএ পাশ করেছিলেন। তো সেই হিসেবে মা একটুখানি আধুনিকাই ছিলেন, মানে ওই যে বললাম মা মানতেন অথচ মানতেন না, চুপচাপ থাকতেন। তো মায়ের কাছে ওইসব গল্প শুনতাম আর কি। তো আমার মা না কোনো দিন দীক্ষা নেননি, কোনো দিন দীক্ষা নেয়নি। মা কি বলতেন জানেন তো, বলতেন না আমি কোনো একটা মানে এতে আমি বাধা হব না, আমি সবাইকে বিশ্বাস করি, সবাইকে আমি প্রণাম করব সবাইকে। ওই জন্য মা রামকৃষ্ণ মিশনেও যেতেন, মা ভারত সেবাশ্রমেও যেতেন। আমার যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় মা ভারত সেবাশ্রমে গিয়ে বসে থাকতেন, আমার জন্য অপেক্ষা করতেন, নাম গান শুনতেন, মা সবাইকে শ্রদ্ধা করতেন। কিন্তু ওই যে সাধু সন্ন্যাসী বাড়িতে এনে নাম গান করা হইচই করা ওগুলো একদম পছন্দ করতেন না। আমার মা লক্ষ্মী ঠাকুরের পুজো করতেন, বাবা বিরাট লক্ষ্মীর মূর্তি প্রতিষ্ঠা করেছেন, প্রত্যেক 3 বছর অন্তর অন্তর সেই মূর্তি বদল করা হয় আর কি, মানে হতো, এখন কি হয় জানি না। আর সে লক্ষ্মী ঠাকুরের গা ভরা গয়না জানেন তো, মা হচ্ছে মায়ের একটা করে আশা পূরণ হতো, আর মা তার মা লক্ষ্মীকে একটা করে গয়না পরাতেন। ভারী সুন্দর ছিল, বাবা যখন বেঁচে ছিলেন না, সে লক্ষ্মী মূর্তি অপরূপ মূর্তি। মা মানে গা ভরা গয়নায়, মানে সে টিকলি থেকে শুরু করে আমার ছেলে যখন হয় তখনও গয়না দিয়েছেন, আমার ভাইয়ের ছেলেরা যখন হয় তখনও গয়না পরিয়েছেন। ওই যে বললাম একটা করে আশা পূরণ হয় আর মা গয়না পরান। তো মা লক্ষ্মী ঠাকুরের সেবা করতেন। তারপরে মা এইসব ভর ঠরে বিশ্বাস করতেন না। আমাদের বাড়ির সামনে একটা বট গাছ ছিল, তার তলায় হঠাৎ ভর শুরু হলো। তারপরে আমরা যে কলকাতায় থাকতাম এলআইসি ফ্ল্যাটে, সেখানে আমাদেরই ছোটোবেলা, আমার তো তখন ছোট, সেই বাচ্চা ছেলেটার হঠাৎ ভর উঠলো জানেন। মা দেখতে গেছিলো যে কি ব্যাপারটা দেখি, তারপর তো তাকে ফ্ল্যাট থেকে তুলে দেওয়া হলো, বলে না এখানে এসব হবে না, সোসাইটি থেকে তাকে তুলে দিল। তো যাই হোক, মার কাছে অনেক রকম গল্প শুনতাম, কিন্তু মা ওই ভর টরের জায়গায় যেতেন না। মা কিন্তু গল্প করতেন আমাদের ছোটোবেলায় এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে। তো মায়ের কাছে ওইসব শুনতাম। তারপরে এখানে যখন এলাম, এবার কি হলো বলুন তো, আমার বাবাও ঠাকুর দেবতা পুজো আর্চা করতেন, দুর্গা পুজো করতেন, সমস্ত করতেন, কিন্তু ওইসব ভর টর ওইসবে বিশ্বাস করতেন না। তারপরে এবার এবার দেখুন, আমি তো মানে বাবা মায়ের মধ্যে ওই বলয়টায় বড় হয়েছি, কলকাতায় পড়াশুনো করেছি, ফলে আমি এইসবের ছোঁয়াচ আমি পাইনি কোনো দিন। হ্যাঁ, তারপরে যখন আমার বিয়ে হলো, আমি শ্বশুর বাড়িতে এলাম, তখন দেখলাম এরা এইসবে বিশ্বাস করে, খুব বিশ্বাস করে, এই ধরনের ব্যাপারে এদের বিশ্বাস আছে। এবার কি হলো বলুন তো, আমি প্রথম প্রথম মেনে নিতে পারতাম না, প্রথম প্রথম একদমই মানতে পারতাম না। তারপর আস্তে আস্তে বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে আমিও ঢলে পড়লাম এদের এতে, বুঝলেন তো। এখন আমারও ওই আমার মায়ের মতো অবস্থা হয়েছে, মানতে পারি, মানি না, অথচ আবার না মেনেও থাকতে পারি না, এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এরকম ভর কি এরকম জিজ্ঞেস করতাম, কি ভর হয়, কি ব্যাপার হয়, কি হয় ভরে, এরকম জিজ্ঞেস করতাম। ডাক্তার সাহেব আমাকে একবার গাড়িতে করে নিয়ে গেছিলেন। হ্যাঁ, বলছে চলো দেখে আসবে, তখন যিশুর মাধ্যমিক পরীক্ষা সদ্য সদ্য দিয়েছে, যিশুকেও নিয়ে গেছিলাম সঙ্গে করে, দিয়ে তারপরে এরকম সে না মানে আমি দেখলাম কি যে মা আমার সঙ্গে, আমি যখন গেলাম খুব আমার গায়ে মাথায় হাত বুলিয়ে, এসেছিস বিমুর বউ এসেছিস বলে খুব গল্প করলো। আমি যে শাড়ি নিয়ে গেছিলাম, মিষ্টি নিয়ে গেছিলাম, হাত পেতে দে কি এনেছিস আমার জন্যে বলে নিল, সবই করলো জানেন তো। উমা তারপরে এবারে পুজোয় বসলো, আমাদের কালী পুজোর পুজো টুজো করে দিল, দিয়ে মা এবার নিজস্ব পুজোয় বসলো। এইবার ভাই পুজো হতে হতে দেখি না
হঠাৎ করে সে মায়ের মুখটা না পুরো টকটকে সে জবা ফুলের মতন লাল হয়ে গেল। আর সে কীরকম একটা করতে শুরু করলো জানেন তো, করতে 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 মাথা ঘুরে পড়ে গেল। এইবার উঠে বসে এবার সে পাগলামি শুরু হলো। সে কি বিভৎস পাগলামি রে, সে মায়ের মুখ থেকে মিষ্টি নিয়ে খেয়ে নিচ্ছে মুখ লাগিয়ে, ঘটের উপর পা তুলে উঠে দাঁড়াচ্ছে। সেসব কী সব বিভৎস বিভৎস ব্যাপার জানেন তো। আমি তো সে হাঁ করে দেখছি যে কী ব্যাপারটা, আমি তো বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে কি কি নাটক করছে নাকি, তারপর আমার মনে হচ্ছে না এ তো নাটক নয়, কী করছে এরকম। আমার ছেলে শুদ্ধ ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেছিলো জানেন, যিশু তখন তো ছোট্ট, বুঝতে পারছি না। এবার দেখছি না সে লোকের লোকারণ্য, কত লোক গাড়ি করে করে আসছে, আর কিন্তু সবাইকে দেখছে না, ওর মধ্যে থেকে ডেকে নিচ্ছে। হঠাৎ আমাকে বলছে কি, এই ডাক্তারের বউ এদিকে আয়, বলে তারপরে গেলাম। বল কি জিজ্ঞেস করবি বল, তারপরে তো যা যা প্রশ্ন ছিল জিজ্ঞেস করলাম। ওমা কেমন, আমার ছেলেকে হঠাৎ বলছে কি, বলে বল তোর একটা পরীক্ষা খারাপ হয়েছে না, বল একটা পরীক্ষা তোর খুব খারাপ হয়েছে নাকি বল। তো যিশু তো মাথা নাড়ছে, বলে দেখ আমি বলে দিলাম, তুই চিন্তা করিস নি, তুই উতরে যাবি, তোর পরীক্ষা ভালো হয়েছে, তুই ভয় পাস নি, তোর পরীক্ষা ভালোই হয়েছে, তুই ভাবছিস যে পরীক্ষা খারাপ হয়েছে কিন্তু পরীক্ষা ভালো হয়েছে। দিয়ে ঠিয়ে তারপরে তো সত্যি বলছে তুই খুব ভালো রেজাল্ট করবি। সত্যি সত্যিই যিশু সেবারে খুব ভালোই রেজাল্ট করলো মাধ্যমিকে। দিয়ে তারপরে তো আমাকেও আরও অনেক কথা বললো টললো। দিয়ে না আমি ওই প্রথম ভর দেখলাম জানেন তো, মানে ভর জিনিসটা কি দূর থেকে দেখতাম, আর মা দাঁড়াতে দিত না, আই চলে করে ডাকতো। আমি ওই প্রথম ডাক্তার সাহেবের সাথে গিয়ে প্রথম ভর দেখলাম জানেন। দিয়ে তো মানে সেদিনকে সারাদিন বলতে পারেন আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, যে বাবা এরকম কি করে হয়। তারপরে আবার মনে প্রশ্ন জাগছে, যে তারপরে অনেক ইউটিউব ঘাঁটলাম, অনেক গুগলে করলাম, সার্চ করলাম, অনেক বইপত্র পড়লাম। কে বলছে ওটা রোগ একটা, কে বলছে অমুক তমুক। তাই সেই সব দেখে না আবার নিজের মনেও আবার প্রশ্ন জাগে যে সত্যিই তো ঠাকুর কি শুধু ওর মধ্যেই ভর করে? আমরা যে ঠাকুরের এত সেবা করছি, এত পুজো করছি, আমাদের মধ্যে তো আসে না, ওদের মধ্যেই কি শুধু আসে? তাহলে কি সত্যিই এটা একটা রোগ? বুঝতে পারি না জানেন তো কি ব্যাপার। কি হোক, সেই ডাক্তার সাহেব এখন আজকে সকালে বলছে যে সেই মায়ের কাছে যাবে। ওই যে বললাম যখনই মানসিক টেনশান হয়, যখনই মন ছটফট করে ওর, ও ছোটে, বাড়ির সবার জন্যেই যায়। হ্যাঁ, বাড়ির সবাই মানে, ভীষণ মানে। তো সেই আজকে বলছে, তখন আমি বলছি যে আমাকেও একটু নিয়ে চলো না, তাহলে ভিডিও করে আপনাদেরকেও একটু দেখাতে পারতাম। আর আমি বলি আমারও কিছু জিজ্ঞাসা আছে, চলো না যাই, অনেক দিন যাইনি। বলে না এখন যেতে হবে না। এবার আরামবাগ তো এখান থেকে অনেক দূর না, ও যায় কি বলুন তো, সে রাত থাকতে উঠে পড়ে সে 3টের সময় বাস ধরে চলে যায়, ওখানে গিয়ে নেমে, ওখানে ঘর আছে মায়ের সমস্ত, সেসব ঘরে মুখ হাত ধুয়ে ঠুয়ে ফ্রেশ হয়ে গিয়ে পুজোয় বসে। আর তারপরে মায়ের যখন ভর ওঠে তখন অ্যাটেন্ড করতে পারে সেটা। এবার আমি গেলে তো আর ওরকম রাত থাকতে উঠে ওরমভাবে যেতে পারবো না, আমাকে গেলে গাড়িতে করে যেতে হবে। তাই বলছে না এখন থাক, তোমাকে পরে নিয়ে যাব, আমি একটু জেনে আসি, একটু দেখা করে আসি, অনেক দিন যাইনি, মনটা কেমন কেমন করছে। তাই জন্যে আপনাদেরকে বললাম আর কি, যে শ্বশুরবাড়িতে বিয়ে হওয়ার পর অনেক কিছুই দেখছি, অনেক কিছুই জানছি, অনেক কিছুই শিখছি, বুঝলেন তো। কি জানেন, ওই যে একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি এখন সেই পথটাই অবলম্বন করি, বুঝলেন তো, সেই মতামতটাকে মেনে নিয়েই সংসার জীবনে চলি। ভালো কি মন্দ, ঠিক কি ভুল, খারাপ কি ভালো, আমি এসব কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু ওইটাতে বিশ্বাস করে ওইভাবেই পথ চলি, তাতে আমার কোনো ক্ষতি হয়নি কিন্তু। গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 8টা, বুঝলেন তো। এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি, জিম থেকে ফিরে এসে যখন ঢুকেছি তখন দেখি না ডাক্তার সাহেব তখন খাচ্ছে। আজকে তো খেতে আসেনি, বললাম না আপনাদের, আমি যখন জিমে চলে যাই তখনও খেতে আসেনি। তারপরে তখন বোধহয় 6:30 বাজে, এসে দেখি উনি প্লেট বাটি সমস্ত ধুচ্ছেন বেসিনে দাঁড়িয়ে। আমি বলি কি হলো, এক্ষুনি খাওয়া হলো? বলে এই একটু আগে এসে খেলাম, ওখানে গিয়েই আজকে ওটি হবে, অনেকগুলো টেস্ট ফেস্ট ছিল, প্রচুর পেশেন্ট, আর সেই সব কাজকর্ম করতে করতে আর বেরোতে পারিনি, আমি ওই জন্যই খাইয়ে পাঠিয়ে দিই, কথা তো শুনো না। যাই হোক, তারপরে বলছে কি, আর বসতে দেয়নি, বলছে তুমি লিস্ট করেছো কি কি তোমার আনতে হবে মাসের জিনিস? আমি বলি না না, এক্ষুনি লিস্ট করো, আমি দোকানে যাব, গিয়ে সব নিয়ে আসবো, আমার অন্য সময় তো সময় নেই, এখনই আমার সময়। আমি ভাবছিলাম একটু ধীরে সুস্থে তারপরে লিখবো, বুঝলেন তো। তা বসে বসে মানে জামা কাপড়টা কোনো রকমের ছেড়ে নাইটিটা পরে আগে বসে বসে মাথা ঠান্ডা করে লিখলাম কি কি চাই না চাই। আমি বলি এইগুলো এখন এনে দাও, মিস হয়ে গেলে পরে আবার বলবো, আসার পথে নিয়ে আসবে, এত মাথায় থাকে না। অন্যবার না যেটা শেষ হয়ে যায় আমি খাতায় লিখে রাখি, এবার আর লিখে রাখিনি মনের ভুলে। তো যাই হোক, সেই সব আনতে গেছে,
আর ওই আমি আর যিশু তখন ধরে একটু আড্ডা মারছিলাম, গল্প টল্প করছিলাম, সন্ধ্যা দিলাম, ঠাকুরের শয়ন দিলাম, এসব নানা কাজ করছিলাম। ও আমার যিশু আবার ফুচকা বানিয়ে রেখেছিল ঘরে, সেই যে ফুচকা এনে দিয়েছি, ফুচকা বানিয়ে রেখেছিল। আসতে বলে মা একটুখানি তেঁতুল জলটা মেখে দাও না, পারবো না। সেই মেখে আবার আমার জন্য একটুখানি ফুচকা আর তেঁতুল জল তুলে রেখে দিয়েও খেয়েছিল। তো সেইটা খেয়েছিলাম, খেয়ে সঙ্গে সঙ্গে তো আর চা খেতে পারবো না, তাই মা বাটায় বসে একটু আড্ডা মারলাম। এই যে এখন চা খাবো। তো চলুন তাহলে চাটা খাই, পরে আবার আপনাদের সঙ্গে দেখা। তো চলুন বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট। আজকে আমি আর ডাক্তার সাহেব খেলাম, যিশু তার উপরে খেয়ে এসছে, তার কাকা আজকে তাদেরকে খাইয়েছে। তো তারা সন্ধ্যায় সন্ধ্যায় খেয়ে নিয়েছে। তো একটু ডাক্তার সাহেবের তো প্রিয় আলুর বাটি চচ্চড়ি আর ডিম ভাজা করে দিয়েছি রুটির সাথে, আর আমি একটুখানি সুজির উপমা খেলাম, আর আমিও একটু ডিম ভাজা খেয়েছি। আজকে আর মানে নিজের জন্য আর ওটস এখন মানে গুঁড়ো করতে হবে তারপরে খাবো, আমার আর ইচ্ছা করেনি আজকে। তো যাই হোক, আর কীরকম গরম পড়েছে না বলুন, ভালো রকম গরম পড়ে গেছে। এই তো যিশুর ঘরে এসে বসেছি, তো পাখা চলছিল এতক্ষণ, ও তো বোধহয় সারা রাত পাখা চালায়, সব সময় ঘরে পাখা চলছে। সত্যিই বেশ ভালো গরম পড়েছে, ঘাম দিচ্ছে গায়ে। তো যাই হোক, ডাক্তার সাহেব তো সব দোকানের জিনিসপত্র, মাসের জিনিসপত্র সব নিয়েই এসেছে, ব্যাগ ভর্তি হয়ে পড়ে আছে, পরে গুছানো যাবে। এখন আর এনার্জি নেই ভাই, এখন চুপচাপ একটু বসবো। তো চলুন তাহলে, অনেক গল্প করলাম আজকে আপনাদের সাথে সারাদিন। আপনারা কেমন লেগেছে আমার কথা, আমার গল্প জানাবেন অবশ্যই। তো কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।